সকাল হতেই আলভিরা বিছানা থেকে উঠে পড়ল। আর্সলান তখনও রুমে নেই। ফ্রেশ হওয়ার জন্য ধীরপায়ে ওয়াশরুমের দিয়ে গেল। ভেবেছিল আর্সলান হয়তো নিচে বা অন্য কোনো রুমে আছে, কিন্তু দরজায় ধাক্কা দিতে সেটা আধখোলা অবস্থায় খুলে গেল। আর ভেতরে যা দেখলো তার জন্য আলভিরা মোটেও প্রস্তুত ছিল না। ভেতরে আর্সলান শাওয়ার নিচ্ছে। গায়ে কোনো শার্ট নেই, পরনে শুধু একটা ছোট প্যান্ট। ঝর্ণার পানি ওপর থেকে পেশিবহুল শরীরের ওপর আছড়ে পড়ছে। পানির ধারাগুলো চড়া বুক আর পিঠ বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। আর্সলানের শরীরের প্রতিটি ভাঁজ যেন এই মুহূর্তে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আলভিরা স্তম্ভিত হয়ে দরজায় দাঁড়িয়ে রইল। চাইলেও চোখ ফেরাতে পারছে না। আর্সলান তখন হাত দিয়ে তার ভেজা চুলগুলো পেছনের দিকে সরাচ্ছিল। পানির ঝাপটায় ফর্সা শরীরটা চিকচিক করছে, ঠিক যেন গ্রিক কোনো মূর্তির মতো নিখুঁত দেখাচ্ছে তাকে। হঠাৎ আর্সলান অনুভব করলো কেউ তাকে দেখছে। ঝট করে ঘুরে তাকালো। আলভিরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। আর্সলান ভেজা চুলে হাত বুলিয়ে দুষ্টামি মাখা কণ্ঠে বলল, কি হলো? এভাবে এক দৃষ্টিতে কি দেখছো? ভেতরে আসবে নাকি? আমি ভাবিনি আপনি ভেতরে। সরি। আলভিরা চলে যেতে চাইল। আর্সলান দ্রুত পা চালিয়ে এসে আলভিরার হাত ধরে ফেলল। ভেজা শরীরে হিমশীতল ছোঁয়া আলভিরার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। আর্সলান আলভিরাকে নিজের একদম কাছে টেনে আনলো। পানির ছিটে ফোঁটা আলভিরার ওপরও পড়ছে। পালাচ্ছেও কেন? নিজের স্বামীকে শাওয়ার নিতে দেখায় তো কোনো অপরাধ নেই, নাকি ভয় পাচ্ছ? আলভিরা আর্সলানের ভেজা বুকের দিকে তাকে নিঃশ্বাস নিতে ভুলে গেল। চারিদিকে শুধু পানি পড়ার শব্দ আর আর্সলানের শরীরের উষ্ণতা। আর্সলানের চোখের দৃষ্টি এক অদ্ভুত নেশা। পালাচ্ছ কেন? একা একা ফ্রেশ হতে হয়তো তোমার কষ্ট হবে, চলো তোমাকে একটু ফ্রেশ করিয়ে দিই। কথাটা বলে আলভিরা কিছু বুঝে ওঠার আগে আর্সলান আলভিরাকে এক ঝটকায় কোলে তুলে নিল। আলভিরা চমকে উঠে আর্সলানের গলা জড়িয়ে ধরল। এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। আর্সলান, একদম পাগলামি করবেন না বলছি। আর্সলান কোনো কথা না শুনে আলভিরাকে কোলে নিয়ে সোজা শাওয়ারের নিচে চলে গেল। ঝর্ণা ঠান্ডা পানিতে দুজনের উপর আছড়ে পড়ল। আলভিরার পরনের পোশাক মুহূর্তে ভিজে গায়ের সাথে সেটে গেল। আর্সলান আলভিরাকে কোলে নিয়ে বাথরুমে বড় বাথটাবের ভেতরে আলতো করে শুইয়ে দিল। আপনি নোংরামি করছেন। আমি আপনাকে ঘৃণা করি আর্সলান, ঘৃণা করি। আলভিরা বাথটাব থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু ভেজা কাপড় আর পানির ঝাপটায় বারবার পিছলে যাচ্ছে। আলভিরার ফর্সা মুখটা রাগে একদম টকটকে লাল হয়ে গেছে, যা দেখে তাকে আরও বেশি মায়াবী লাগছে আর্সলানের কাছে। আর্সলান এক হাত দেওয়ালে ঠেকিয়ে ঝুঁকিয়ে এলো আলভিরার দিকে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে আলভিরার মুখের ওপর। ঘৃণা করো, করো, কিন্তু মনে রেখো যতক্ষণ এই বাড়িতে আছো ততক্ষণ তুমি আমার। আর আমার জিনিসের সাথে আমি কী করবো সেটা অন্য কেউ ঠিক করে দেবে না, এমনকি তুমিও না। আলভিরা রাগে ফুঁসছে, কিন্তু আর্সলানের ওই গভীর চোখের দিকে তাকিয়ে কেমন যেন কুঁকড়ে গেল। একদিকে প্রচণ্ড রাগ আর অন্যদিকে এক অজানা শিহরণ। আলভিরা বুঝতে পারছে না সে কীভাবে মানুষের হাত থেকে মুক্তি পাবে। এদিকে আলভিরার পাতলা পোশাকটা মুহূর্তে শরীরের সাথে একদম সেটে গেছে। ভিজে যাওয়ার কারণে কাপড়টা প্রায় স্বচ্ছ হয়ে উঠেছে, যার ফলে শরীর প্রতিটি খাঁজ আর করণ আর্সলানের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। আলভিরা বাথটাবের ভেতরে আধশোয়া অবস্থায় ছিল, রাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। তখন খেয়াল করে আর্সলান কথা বলা বন্ধ করে দিয়েছে। তার দৃষ্টি একদম স্থির। আর্সলান এক দৃষ্টিতে আলভিরার দিয়ে তাকিয়ে আছে। চোখে এখন আর আগের সেই জেদ নেই, সেখানে খেলা করছে এক গভীর তৃষ্ণার মুগ্ধতা। পানির বিন্দুগুলো আলভিরার গলা বেয়ে নিচে নামছে। আর্সলানের নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে। সামনে এখন কেবল এক অপূর্ব সুন্দরী নারী, যে এই মুহূর্তে আগুনের মতো উত্তাপ ছড়াচ্ছে। আলভিরা নিজের অবস্থানের কথা বুঝতে পেরে হাত দিয়ে বুক ঢাকার চেষ্টা করে। এভাবে এভাবে কি দেখছেন? লজ্জা নেই আপনার? সরে যান বলছি। আর্সলান হাত বাড়িয়ে আলভিরার ভেজা চুলগুলো কাঁধের একপাশে সরিয়ে দিল। আঙুলের হিমশীতল ছোঁয়া আলভিরার তপ্ত চামড়া লাগতে শিউরে উঠল। আলভিরার ওই ভেজা রূপ আর রাগী চোখের চাহনি তাকে এক উন্মাতাল আকর্ষণের দিকে ঠেলে দিচ্ছে। আলভিরা নিজেকে আড়াল করার জন্য শেষ চেষ্টাটুকুও করছিল। আর্সলান হঠাৎ তাকে বাধা না দিয়ে নিজেও সেই বাথটাবের ভেতর নেমে এলো। পানির ঝাপটে উপচে পড়া বাথটাবের সরু জায়গায় আর্সলান আলভিরাকে একদম নিজের শরীর নিচে চেপে ধরে শুয়ে পড়ল। পানির নিচে দুজনের শরীর একে অপরের সাথে মিশে আছে। আলভিরা আর্সলানের আকস্মিক আচরণে হতভম্ব হয়ে গেল। দুই হাতি আর্সলানের চওড়া বুক ঠেলে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু আর্সলান তার বিশাল শরীর দিয়ে আলভিরাকে একদম স্থির করে দিল। আর্সলান, আপনি আপনি কি করছেন? ছাড়ুন, পানি ঢুকছে মুখে। ছাড়ুন বলছি। আর্সলান কোনো কথা বলল না। দুই হাত দিয়ে আলভিরার দুই কবজি বাথটাবের ওপর শক্ত করে চেপে ধরল। খুব তো বলেছিলে আমি জানোয়ার, তবে দেখোই না জানোয়ারটা কেমন হয়। আজ এই বাথটাব থেকে বেরোনোর কোনো পথ নেই তোমার। আর্সলানের ভেজা চুল থেকে পানি ঝরছে আলভিরার মুখে চোখে। আর্সলানের চোখে চোখ রাখতেই দেখল সেখানে কেবল জেদ নেই, সেখানে এক গভীর অধিকারবোধ খেলা করছে। আর্সলান আলভিরার ভেজা গালের ওপর নিজের ঠোঁট ছোঁয়ালো। কেন এমন করছেন? আপনি তো অন্য কাউকে বিয়ে করবেন, তবে আমাকে কেন এভাবে জড়াচ্ছেন? আর্সলান থামল। অন্য কাউকে বিয়ে করার কথাটা তার কানে যেতে সে আরও শক্ত করে আলভিরাকে জড়িয়ে ধরল। আলভিরা রুমে বসে আছে।
ভাবি ভেতরে আসবো? মিষ্টি একটা কণ্ঠস্বর শুনে আলভিরা কিছুটা চমকে ওঠে। ভাবি ডাকটা তার কানে একদম নতুন অপরিচিত এক সুরের মতো বাজলো। আলভিরা নিজেকে সামলে নিয়ে দরজা দিয়ে তাকিয়ে বলল, আসো। দরজা ঠেলে ভেতরে ঢুকলো দুজন কিশোরী। তারা দেখতে প্রায় একই রকম, শুধু উচ্চতায় সামান্য পার্থক্য। তারা হলো আরসালানের দুই চাচাতো বোন, ইলমা আর ইরিনা। ইলমার হাতে একটা ফলের প্লেট আর ইরিনা এক গ্লাস জুস নিয়ে এসেছে। আলভিরা কিছুটা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের সাথে তো পরিচয় হলো না, তোমরা কি আরসালানের বোন? ইলমা মৃদু হেসে প্লেটটা সামনের টেবিলে রেখে বলল, জি ভাবি, আমি ইলমা আর ও আমার ছোট বোন ইরিনা। আমরা আরসালান ভাইয়ের ছোট চাচার মেয়ে। নিচে তো সবাই সারাক্ষণ রাগারাগি নিয়ে থাকে, তাই ভাইয়া, তখন কথা যখন বলার সুযোগ আপনাকে পাইনি। নিয়ে এলাম ইরিনা আমরা তো এগিয়ে এসে অনেক আলভিরার পাশে বসলো, বেশ অবাক হয়ে চঞ্চল। গিয়েছিলাম। ভাইয়া আলভিরার গায়ের কোনোদিন আকাশি কোনো রঙের মেয়ে দিকে ফ্রকটা ফেরত দিয়ে তাকে তাকানোর, মুগ্ধ হয়ে হঠাৎ বলল, ভাবি আপনাকে বিয়ে আপনাকে করে সত্যি নিয়ে এলো। অনেক সুন্দর লাগছে। আলভির একটু ম্লান হাসলো। সে জানে বিয়ের পেছনের গল্পটা কতটা অন্ধকার, তবু এই ছোট মেয়ে দুটো সরলতা দেখে তার মনের ভার কিছুটা কমলো। আলভিরা নরম গলায় বলল, তোমরা আমার জন্য এসব খাবার নিয়ে এলে যে, তোমাদের মা বাবা বড়রা দেখলে রাগ করবেন না? ইরিনা জিভ কেটে বলল, বড় আব্বু আর আম্মুরা তো এখন নিচে মিটিং করছেন। সামাইরা আপু তো ঘরে গিয়ে কান্নাকাটি করছে। এই সুযোগে আমরা চলে এলাম। আমাদের না আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। ইলমা একটু চিন্তিত স্বরে বলল, ভাবি আপনি সামাইরা আপুর কথা কিছু মনে করবেন না। ও আসলে ভাইয়াকে পছন্দ করতো তো, তাই পাগল হয়ে গেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আরসালান ভাইয়া কিন্তু মনে মনে আপনাকে অনেক গুরুত্ব দেন, সেটা আজ নিচেই বোঝা গেছে। আলভিরা চুপ করে থাকে। আরসালান তাকে গুরুত্ব দেয় নাকি নিজের জেদ পূরণ করতে ব্যবহার করছে সেটা সে নিজেও জানে না। তবু এই বাড়িতে অন্তত দুজন মানুষ পাওয়া গেল যাদের মুখে হাসি আছে। ইরিনা হঠাৎ আলভিরা হাত ধরে ফিস করে বলল, ভাবি একটা গোপন কথা বলি। আপনি যে সামাইরা আপুর হাত মস্কি দিয়েছেন না, ওটা দেখে আমার খুব মজা লেগেছে। আপনি অনেক সাহসী। তিনজন মিলে যখন কথা বলছিল ঠিক তখনই দরজার কাছে আরসালানের ছায়া দেখা যায়। আরসালান ভেতরে না ঢুকে দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে তার বোনদের দেখছিল। তার চোখে মুখে এক শান্ত ভাব। আরসালান গম্ভীর গলায় বলল, তোদের পড়াশোনা শেষ, এখানে এসে ভাবিকে বিরক্ত করছিস কেন? ইলমা আর ইরিনা ভয় পাওয়ার ভান করে চট করে উঠে দাঁড়ালো। ইরিনা হেসে বলল, না ভাইয়া, আমরা তো শুধু ভাবিকে খাবার দিতে এসেছিলাম। আমরা যাচ্ছি। দ্রুত ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আরসালানকে ইশারায় কিছু একটা বলে হাসতে হাসতে চলে গেল। রুমে এখন শুধু আরসালান আর আলভিরা। আলভিরা নিজেকে একটু গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হলো। নিচে নেমে আলভিরা দেখলো এক বিশাল কর্মযোগ্য কিচেনের সামনে দাঁড়িয়ে আরসালানের মা আর চাচি সার্ভেন্টের তদারকি করছেন। আলভিরা একটু আড়ালে দাঁড়িয়ে ডাইনিং টেবিলের দৃশ্যটা দেখলো। বিশাল টেবিলকে ঘিরে শেখ পরিবারের প্রায় সবাই আজ উপস্থিত। মাঝখানে গাম্ভীর্য নিয়ে বসে আছেন আরসালানের বাবা ইকবাল শেখ, তার পাশে মেজো চাচা আর ছোট চাচা। একদিকে বসে আছে ছোট চাচার দুই মেয়ে ইরিনা আর ইলমা, যারা আলভিরকে দেখে মৃদু হাসলো। বিপরীত পাশে মেজো চাচার দুই ছেলে, যারা নিজের মধ্যে নিচু স্বরে কথা বলছে। সবচেয়ে বেশি চোখে পড়ছে আরসালানের ফুপি আর তার মেয়ে সামাইরাকে। সামাইরা যেন আরও বেশি সেজেছে, তার চোখে মুখে আভিজাত্যের অহংকার। এতগুলো মানুষ একসাথে হাসি মুখে বসে আছে, এই বাড়ির প্রতিটি কোণে আলভিরার জন্য শুধু ঘৃণা বরাদ্দ। দৃশ্য দেখে আলভিরার বুকের ভেতরটা হঠাৎ হাহাকার করে উঠল। তার মনে পড়ে গেল তার নিজের ছোট পরিবারটার কথা। তার বাড়িতে এমন বিশাল আয়োজন হতো না, কিন্তু সেখানে ছিল একরাশ শান্তি। তার মা নেই, তাই ডাইনিং টেবিলে বসতো মাত্র তিনজন মানুষ, তার বাবা, ভাই, আরিয়ান আর সে নিজে। তার বাবা পরম মমতা আলভিরা রানীকে খাইয়ে দিতেন। কোনো শাসন ছিল না, ছিল শুধু ভালোবাসা। আজকে সেই বাবা কোথায় আর ভাই কোথায়, আর কোনো হদিস নেই। আলভিরার চোখের কোনো এক ফোঁটা জল চিকচিক করে উঠল। সে ভাবলো, কোথায় হারিয়ে গেল আমার সেই ছোট্ট সাজানো পৃথিবীটা। ঠিক সেই মুহূর্তে আরসালান তার পেছনে এসে দাঁড়ায়। আলভিরার উদাসীন চোখে আর থমথমের মুখে দেখে আরসালান খুব কাছে এসে আলভিরার হাতটা নিজের মুঠোয় নিয়ে বলে, ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। সবাই অবাক করে দিয়ে আরসালান আলভিরার একদম তার পাশের খালি চেয়ারটায় বসিয়ে দেয়। পুরো টেবিলের আড্ডা মুহূর্তে থেমে যায়। সামাইরার তার মায়ের কানের কাছে গিয়ে বিষাক্ত স্বরে ফিসফিস করে কিছু একটা বলে। আরসালান ফুপি তিনি হাতের চামচটা শব্দে প্লেটের ওপর লাগলেন। তীক্ষ্ণ নজর আলভিরার দিকে তাকে এক অদ্ভুত তাচ্ছিল্য হাসি হেসে বললেন, বা আরসালান, শেষ পর্যন্ত একটা বাইরের মেয়েকে আমাদের পারিবারিক টেবিলের আসনে বসিয়ে দিলে। এই মেয়েটা তো আমাদের ডাইনিংয়ে পরিবেশ বোঝার মতো শিক্ষাটুকু নেই। সামাইরা পাশ থেকে সুযোগ বুকে হয়ে যোগ করল, মা, শিক্ষা থাকবে কোথেকে? যে মেয়ে নিজের রূপ দিয়ে ছেলেদের ভুলিয়ে মাঝরাতে বাড়িতে ঢুকে পড়ে, তার কাছে আভিজাত্য আশা করা বোকামি। পুরো পরিবারের সামনে অপমানিত আলভিরা ফর্সা মুখটা অপমানে লাল হয়ে ওঠে। তার নিজের বাড়ির সেই শান্ত ডাইনিংয়ের কথা মনে পড়ে চোখ ভিজে আসছিল, কিন্তু সে নিজেকে সামলে নেয়। আরসালান প্লেটে খাবার নিতে নিতে খুব শান্ত গলায় বলে, ফুপি, আলভিরা এই বাড়ির বড় বউ। সামাইরা, তোমার রুচিতে যদি এত সমস্যা হতো, কাল থেকে তুমি নিজের ঘরে একা খাবে। আলভিরা এখানে বসবে আমার পাশে। আরসালান নিজের প্লেট থেকে এক টুকরো মাংস যে আলভিরার প্লেটে দিয়ে দিল। আলভিরা অবাক হয়ে আরসালানের দিকে তাকালো। এই লোকটা তাকে একাপে অত্যাচার করবে, কিন্তু সবার সামনে তাকে ঢাল হয়ে রক্ষা করছে। আরসালান এই দ্বৈত রূপ আলভিরার অদ্ভুত অস্বস্তিতে ফেলে দিল। ইলমা আর ইরিনা টেবিলের অন্য পাশে বসে যুদ্ধ দেখছিল। ইনার নিচে স্বরে আলমাকে বলল, দেখছিস ভাইয়া ভাবিকে নিয়ে কতটা প্রোটেক্টিভ। সামাইরা আপুর তো আজ রাতের
হার্ট অ্যাটাক হবে। ডিনারের বাকি সময়টুক চরম অস্বস্তির মাঝে কাটে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, শুধু চামচের শব্দ শোনা যাচ্ছে। চলবে।